নির্বাচনের পরিবেশ বিঘ্নিত করে এমন কোনো কর্মকাণ্ড সহ্য করা হবে না জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মাহমুদ সানাউল্লাহ। সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধান এবং আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। নির্বাচন কমিশনার জানান, আইন শৃঙ্খলা বিঘ্ন কিংবা সহিংসতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর হতে নির্দেশনা দেওয়া হয়েছে নিরাপত্তা বাহিনীকে। সুষ্ঠু নির্বাচন করার সব ধরনের ব্যবস্থা নিতে সশস্ত্র বাহিনী পুরোপুরি প্রস্তুত বলে জানান তিন বাহিনী প্রধান। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে প্রথমবারের মতো সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ যান নির্বাচন কমিশনে। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে ইসির বৈঠকে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় অংশ নেন তিন বাহিনীর প্রধান। পরে পুলিশের আইজিপি সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর প্রধান ও প্রতিনিধি এবং প্রধান উপদেষ্টার কার্যালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে আইন শৃঙ্খলা বিষয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করে নির্বাচন কমিশন। বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন নির্বাচন কমিশনার আবুল ফজল মাহমুদ সানাউল্লাহ। তিনি বলেন, একটি সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন আয়োজনের জন্য সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছে সশস্ত্র বাহিনী। তারা আমাদেরকে সমন্বিতভাবে তাদের প্রস্তুতির ব্যাপারে জানিয়েছেন যে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন ডেলিভার করার জন্য যা যা প্রস্তুতি নেওয়া সম্ভব প্রয়োজন তা তারা নিয়ে রেখেছেন এবং যত ডেপ্লয়মেন্ট যেভাবে করা দরকার সেটা তারা করতে যাচ্ছেন। যেমন সেনাবাহিনী 1 লক্ষ ডিপ্লয় করবে, যার 1/3 অলরেডি মাঠে ডিপ্লয়েড আছে, বাকি 2/3 এখন থেকে স্লোলি ডিপ্লয়েড হয়ে যাবে। বর্তমান পরিস্থিতিতে আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়া ও গোয়েন্দা সংস্থাগুলোকে আরও সক্রিয় হবার তাগিদ দেওয়ার কথাও জানান তিনি। আমরা ইলেকশন কমিশনের পক্ষ থেকে কঠোরভাবে বাহিনী সমূহকে বলেছি এবং সংস্থা সমূহকে বলেছি, আমরা মানবিক হব, যারা মানবিক তাদের প্রতি, যারা দস্যুতা করতে চায়, ভ্যান্ডালিজম করতে চায়, নির্বাচনের পরিবেশ নষ্ট করতে চায়, আমার ভাইকে হত্যা করতে চায়, তাদের প্রতি মানবিক হওয়ার দরকার নেই। নির্বাচন কমিশনার সানাউল্লাহ বলেন, ভোটারদের আস্থা বাড়াতে চলবে যৌথ বাহিনীর অভিযান। এখন থেকে মাঠ পর্যায়ে যৌথ বাহিনী অপারেশন পুনরায় চালু হবে। এই যৌথ বাহিনীর অপারেশনের অন্যতম লক্ষ্য হবে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, সন্ত্রাসীদের গ্রেফতার এবং আইনের আওতায় নিয়ে আসা এবং সার্বিকভাবে সাধারণ মানুষের মাঝে, ভোটারদের মাঝে, প্রার্থীদের মাঝে, দলগুলোর মাঝে একটা আস্থার পরিবেশ তৈরি করা। একটি অপশক্তি চোরাগোপ্তা হামলা চালাচ্ছে জানিয়ে তিনি প্রার্থীদের নিরাপত্তা বাড়ানোর আশ্বাস দেন। এজন্য রাজনৈতিক দলগুলোকেও সচেতন থাকার পরামর্শ দেয় নির্বাচন কমিশন। সামনে অনেক কঠিন সময় অপেক্ষা করছে। দেশের অর্থনীতি ভেঙে পড়েছে, নানা অরাজকতা শুরু হয়েছে। এসব মোকাবেলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জুলাই শহীদদের স্মরণে বগুড়ায় ডিজিটাল স্মৃতিস্তম্ভের উদ্বোধন করতে গিয়ে তিনি আরও বলেন, শহীদ ওসমান হাদি জুলাই যোদ্ধা আর 1971-এর শহীদ ও মুক্তিযোদ্ধাদের প্রতি প্রকৃত সম্মান জানাতে হলে দেশে শান্তি প্রতিষ্ঠা করতে হবে। তারেক রহমান বলেন, ঐক্যবদ্ধভাবে দেশ করার সময় এসেছে। করব কাজ, গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। বগুড়া প্রতিনিধি আজিজুল হাকিম রুম্মনকে সাথে নিয়ে রিপোর্ট করেছেন মইনুল হাসান। হ্যাসেল ফ্রি জীবনের স্মার্ট কম্পানিয়ন ওয়ালটন হোম অ্যান্ড কিচেন অ্যাপ্লায়েন্স। শেখ হাসিনার 1.5 দশকের ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটানো জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ স্মরণীয় করে রাখতে ডিজিটাল স্মৃতিস্তম্ভ নির্মাণ করেছে বিএনপি। বগুড়ার শহীদ টিটু মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে স্মৃতিস্তম্ভ উদ্বোধন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্থানীয় নেতাদের পর বক্তৃতা রাখতে গিয়ে তারেক রহমান বলেন, স্বাস্থ্য, শিক্ষা, চিকিৎসা, নারীদের স্বাবলম্বী করা সহ দেশকে এগিয়ে নিতে নানা পরিকল্পনা নিয়ে কাজ করছে বিএনপি। নারীদের কাছে ফ্যামিলি কার্ডটি হবে নারীদের কাছে। আমরা কৃষক কার্ড বা ফার্মার্স কার্ড একটা ইন্ট্রোডিউস করতে চাই, যেটি আমাদের প্রান্তিক ক্ষুদ্র মাঝারি কৃষক যারা আছেন তাদেরকে সহযোগিতা করার জন্য আমরা এটি পৌঁছে দিতে চাই। আমরা দেশের শিক্ষার্থী যারা আছে, আগামী ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে, আজকে যদি আমরা শিক্ষা ব্যবস্থাটাকে ধীরে ধীরে সুন্দরভাবে গড়ে তুলতে পারি, আমাদের শিক্ষার্থীদের শিক্ষার
মেরুদণ্ডটা যদি আমরা মজবুত, ভিত্তিটা যদি আমরা মজবুত করে গড়ে তুলতে পারি, ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে, সময় লাগবে কিন্তু আমাদেরকে শুরু করতে হবে কাজ। বিগত স্বৈরাচারের সময় আমরা দেখেছি প্রত্যেকটি সেক্টরকে তারা ধ্বংস করে দিয়ে গেছে। ঠিক আছে, তারা ধ্বংস করেছে। বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইনশাল্লাহ আবার গড়ে তুলবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, গণতন্ত্র, ভোটাধিকার, মানবাধিকার প্রতিষ্ঠার দীর্ঘ আন্দোলন সংগ্রামে দেশের মানুষকে নির্যাতন, নিপীড়ন, বহু প্রাণ বিসর্জন দিতে হয়েছে। এখন সময় এসেছে দেশকে গড়ে তোলার। শহীদ ওসমান হাদির প্রতি যদি সম্মান রাখতে হয় আমাদেরকে, আজকে আমাদের জুলাই শহীদদের প্রতি যদি সম্মান রাখতে হয়, জুলাই যোদ্ধাদের প্রতি যদি সম্মান রাখতে হয়, আজকে আমাদের ৭১-এর শহীদদের প্রতি যদি সম্মান রাখতে হয়, ৭১-এর মুক্তিযোদ্ধাদের প্রতি যদি সম্মান রাখতে হয়, তাহলে আমাদের একটাই লক্ষ্য হতে হবে এখন, দেশের মানুষের জন্য যেভাবে হোক শান্তি প্রতিষ্ঠা করা এবং দেশের জন্য কাজ করা, দেশকে সামনে নিয়ে যাওয়া। দেশকে নিয়ে নানা ষড়যন্ত্র চক্রান্ত চলছে, সতর্ক করে দিয়ে তারেক রহমান সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। সামনের দিনগুলো আমাদের খুব ভালো দিন নয়, কিন্তু দেশের অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়েছে, দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম অরাজকতা শুরু হয়েছে বা কেউ কেউ করার চেষ্টা করছে। কাজেই এইগুলো সম্পর্কে আমাদেরকে সজাগ থাকতে হবে। বগুড়া সহ দেশবাসীর কাছে আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সরকারের দুর্বলতার কারণে মবতন্ত্র প্রশ্রয় পেয়েছে, এটিকে কঠোর হাতে দমন করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। রাজধানীর একটি হোটেলে গণমাধ্যমের শীর্ষ ব্যক্তিদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে তিনি আরও বলেন, গণমাধ্যম সহ বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা, অগ্নিসংযোগের ঘটনায় সারা বিশ্বে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। তারেক রহমানের দেশে ফেরা গণতন্ত্রকে শক্তিশালী করবে দাবি করে তিনি বলেন, বিএনপি ব্যক্তি বা দলীয় স্বৈরতন্ত্রকে কোনোভাবেই প্রশ্রয় দেবে না। সিনিয়র সাংবাদিকরা বলেন, স্বাধীনভাবে কথা বলতে ও লিখতে না দিলে দেশের অস্তিত্ব বিপন্ন হবে। বর্তমান পরিস্থিতিতে জাতীয় নির্বাচন কতটুকু সুষ্ঠু নিরপেক্ষ হবে তা নিয়েও সংশয় প্রকাশ করেন তারা। মইনুল হাসানের আরেকটি রিপোর্ট। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার দিন গুনছে বিএনপি নেতাকর্মীরা। প্রায় ১.৫ যুগ পর তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে উপলক্ষ করে গণমাধ্যমের শীর্ষ ব্যক্তিদের সাথে মতবিনিময় সভার আয়োজন করে অভ্যর্থনা কমিটি। রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠানে যোগ দেন গণমাধ্যমের মালিক, বিভিন্ন দৈনিকের সম্পাদক, ইলেকট্রনিক মিডিয়ার বার্তা প্রধান সহ সিনিয়র সাংবাদিকরা। প্রথম আলো ও ডেইলি স্টারে হামলার ঘটনা উল্লেখ করে সিনিয়র সাংবাদিকরা মবতন্ত্র নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতায় ক্ষোভ প্রকাশ করেন। বাংলাদেশের ৫৩ বছর বয়সে কোনো মিডিয়ার অফিস আগুন জ্বালানো হয়নি। সর্বপ্রথমবারের মতন প্রথম আলো ডেইলি স্টার অফিসে আগুন জ্বালালো কেন? আমরা কি অপরাধ করলাম? যে ডেইলি স্টার এবং প্রথম আলোর উপর যে আক্রান্ত হওয়ার যে ঘটনা, সেটি কিন্তু আমাদেরকে ব্যথিত করে এবং আমরা সে কারণে বলি যে গণমাধ্যম যদি আক্রান্ত হয় তাহলে রাষ্ট্র, সরকার তাদেরকে আসলে দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারে কিনা বা তাদেরকে কেন প্রতিহত করতে পারেনি সেই মুহূর্তে অল্প কয়েকজন মানুষকে, সেটি কিন্তু একটা প্রশ্ন থেকে যায়। যে প্রমিসগুলোর কথা শুনছি আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দের কাছ থেকে, আগামী দিনের ভবিষ্যতের জন্য তারা যে পথ নির্দেশ আমাদেরকে করছেন, আমরা সেটা শুধু প্রমিসের মধ্যেই সীমাবদ্ধ থাকুক সেটা চাই না। আমরা কনসিস্টেন্সি চাই, আমরা অ্যাকশন চাই, আমরা ইমপ্লিমেন্টেশন চাই। যদি এই নির্বাচনটা যদি আমাদের দেশীয় এবং আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতা না পায়, তাহলে সামনে আমাদের মহাবিপদ। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিএনপিকে নানা কারণে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে সতর্ক করে দিয়ে সিনিয়র সাংবাদিকরা বলেন, তারেক রহমানকেই মানুষের প্রত্যাশা পূরণে নেতৃত্ব দিতে হবে। অস্থির সময়ে আমরা সবাই কিন্তু অস্থির, মিডিয়াও অস্থির। নিরাপদ থাকতে চাই, লিখতে চাই, আমাদের কথা বলতে দিন। বিগত কয়েকদিনের যে ঘটনা, তার কি প্রভাব হবে, কতটুকু হবে, এই নির্বাচনটা কতটুকু ভালো হতে পারবে, প্রশ্ন আমার মধ্যে জেগেছে। যে বিএনপি তার ৩১ দফার মধ্যে বলেছে যে সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার জন্য যা যা করা প্রয়োজন তারা তা করবে। আমরা আশা করব এই কমিশনের সুপারিশ বাস্তবায়নে আপনারা উদ্যোগ নেবেন এবং সেটা বাস্তবায়নের চেষ্টা করবেন। সূচনা বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, সন্ত্রাসীদের গুলিতে ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে যে সহিংসতা চালানো হয়েছে, গোয়েন্দা তথ্য থাকার পরও সরকার তা নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে। কিছু কিছু স্থাপনায়, কিছু কিছু ঠিকানায়
যেভাবে মবক্রেসিকে এলাও করা হয়েছে সেটাকে বলা যায় আমরা তো চেয়েছিলাম ডেমোক্রেসি, কিন্তু কেন হয়ে যাবে মবক্রেসি? তাকে কেন লালন করতে দেয়া হবে? এগুলো আমি সরকারের দুর্বলতাকেই ইঙ্গিত করছি। এগুলো আরো কঠোর হস্তে দমন করতে হবে। জনগণের ভোটে রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার অঙ্গীকার করে সিনিয়র নেতারা বলেন, জাতীয় ঐক্য ধরে রাখার মাধ্যমেই অপশক্তির উত্থান প্রতিহত করা হবে। নেতৃত্ব অবশ্যই থাকবে, কিন্তু ব্যক্তিতান্ত্রিক স্বৈরতান্ত্রিকতার কোনো প্রচলন আমরা করব না, এটা আমাদের অঙ্গীকার। সত্যিকার গণতান্ত্রিক সমাজ, প্রকৃত গণতান্ত্রিক সমাজ, প্রত্যেকেরই কথা বলার অধিকার থাকবে, প্রত্যেকে তার মত প্রকাশ করার অধিকার থাকবে এবং রাজনৈতিক দলগুলো তার মতামত নিয়ে জনগণের কাছে যাবে। জনগণ যাকে বাছাই করবে সে রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করবেন। বিএনপির সিনিয়র নেতারা 25 ডিসেম্বর তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের আয়োজন সফলভাবে সম্পন্ন করতে গণমাধ্যমের সহযোগিতা চান। দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনারকে হত্যার হুমকিতে বিস্ময় প্রকাশ করেছে ঢাকা। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, 25 জনের একটি চরমপন্থী হিন্দু দলের কূটনৈতিক পড়ায় প্রবেশ কোনোভাবেই স্বাভাবিক ঘটনা নয়। এর প্রেক্ষিতে এক প্রেস নোটে ভারত দাবি করেছে 25 জনের কূটনৈতিক পাড়ায় প্রবেশের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার কোনো পরিস্থিতি তৈরি হয়নি। প্রেস নোটে দিল্লির এই দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছেন পররাষ্ট্র উপদেষ্টা। ভারত সরকার এই বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে বলেও আশা করেন তিনি। ময়মনসিংহে ভালুকায় ধর্ম অবমাননা অজুহাতে হিন্দু যুবক দীপু চন্দ্র দাসকে মব করে হত্যার প্রতিবাদ জানাতে শনিবার রাতে 20 থেকে 25 জন হিন্দু উগ্রবাদী দিল্লির বাংলাদেশ হাউসের সামনে গিয়ে হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহকে গালমন্দ ও হত্যার হুমকি দেয়। সম্পূর্ণ প্রত্যাখ্যান করি এই জন্য যে বিষয়টি যত সহজভাবে উত্থাপন করা হয়েছে আসলে অত সহজ না। হিন্দু চরমপন্থী সংগঠনের 25 বা 30 জনের একটা দল এত দূর পর্যন্ত আসতে পারবে কেন একটা স্যানিটাইজড এলাকার মধ্যে? তার মানে তাদেরকে আসতে দেওয়া হয়েছে এবং আমাদের পত্রপত্রিকায় যে রিপোর্টটা আসছে সেটাকে যে তারা বলছে যে মিসলিডিং, এটাও সত্য না। নর্মালি যে সিকিউরিটি যে নিয়মকানুন আছে সেটা এখানে ঠিক মতো পালিত হয়নি। তারা বলছে যে তারা আমাদের সব মিশনের নিরাপত্তা দেখছে, আমরা সেটা নোট করি। আমরা এখনও ভরসা রাখছি যে ভারত যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নেবে। আইনিভাবে ওসমান হাদির হত্যাকারীদের বিচার ও শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। ফজরের নামাজের পর শরীফ ওসমান বিন হাদির কবর জিয়ারত শেষে কথা বলেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির কবরে শ্রদ্ধা নিবেদন এবং দোয়া মোনাজাত করেন তিনি। এরপর সাধারণ মানুষের ঢল নামে হাদির কবর এক নজর দেখার জন্য। জামিল হাসান শান্ত রিপোর্ট। ন্যায় ইনসাফের পক্ষে এক অপ্রতিরোধ্য কণ্ঠস্বর 24শে জুলাইয়ের অন্যতম আপোষহীন নায়ক শরীফ ওসমান হাদি। বিপ্লবী এই মহাবীর এখন শায়িত আছেন বিদ্রোহী কবি কাজী নজরুলের কবরের পাশে। দাফনের পরদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন কবরস্থানে ওসমান হাদির জন্য দোয়া করতে আসেন অনেকে। ফজরের নামাজের পর ভোরের আলো ফোটার পর থেকেই সেখানে আসেন তার সহযোদ্ধা সহ সর্বস্তরের মানুষ। ইনসাফের লড়াই কিভাবে করতে হয় বাংলাদেশে 18 কোটি মানুষকে বুঝিয়েছেন। সিলেট থেকে এখন শুধুমাত্র ওনার কবর জিয়ারত করার জন্য আসছি। তিনি তো কোনো সিকিউরিটি চান নাই, তিনি বলছে আমাকে মেরে ফেললে আপনি বিচারটা শুধু করবেন। বাচ্চাকে নিয়ে এসেছি, ওকে আমি সবসময় বলি তোমাকে শরীফ ওসমান হাদি হতে হবে, ঘরে বসে থাকলে হবে না, আবরার ফাহাদের মতো কথা বলতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে ফজরের নামাজ আদায়ের পর জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান ওসমান হাদির কবর জিয়ারত করেন। সে সময় ওসমান হাদির রুহের মাগফিরাত কামনা করেন তিনি। জানাজায় বারবার উচ্চারিত হয়েছে, খুনিদেরকে আমরা গ্রেপ্তার হয়েছে, শাস্তি পাচ্ছে, এটা আমরা দেখতে চাই। সরকার এ পর্যন্ত যা করেছেন তাতে জনগণ মোটেই সন্তুষ্ট না। জনগণের দাবি আশা করি প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা মণ্ডলী সেখানে উপস্থিত ছিলেন, তারা জনগণের পালস বুঝতে পেরেছেন। জনগণের পার্সের প্রতি সম্মান দেখিয়ে অতি দ্রুত খুনিদেরকে গ্রেপ্তার করতে হবে এবং আইনের আওতায় আনতে হবে। ঢাকার বাইরে থেকেও
কবর জিয়ারত করতে আসেন অনেকে, তবে নিরাপত্তার জন্য কাউকেই কবরস্থানের ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। তাই দূর থেকেই অশ্রুসিক্ত চোখে নির্বাক দাঁড়িয়ে প্রার্থনা করেন প্রিয় বিপ্লবী নেতার জন্য। জুলাই গণ অভ্যুত্থানের পর সকল প্রলোভন উপেক্ষা করে সৎ ও নির্ভীক থেকে ইনসাফ প্রতিষ্ঠার চেষ্টা করেছিলেন ওসমান হাদী। নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্টেট ইউনিভার্সিটির ৭ম সমাবর্তন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। ওসমান হাদীর আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে আইন উপদেষ্টা আরও বলেন, হাদী নিজের কথা না ভেবে দেশের মানুষের কথা ভেবেছেন বলেই শেষ বিদায়ে লাখো মানুষের আহাজারি ও দোয়া পেয়েছেন। এ সময় দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে হামলার প্রসঙ্গে তিনি বলেন, হামলাকারীদের চেয়ে দেশে সৃষ্টিশীল ও আত্মত্যাগী তরুণের সংখ্যাই বেশি।